ফুটবলের আমেজটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। রেসটা কিন্তু এখনো রয়ে গেছে। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ড্র করেছে এবং তারপর বাংলাদেশ দল ঘরে ফিরে এসেছে। হামজা চৌধুরী বাংলাদেশে এসে তারপর আবারও ইংল্যান্ডে ফিরে গিয়েছেন সিজনটা শেষ করার জন্য শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এবং এখন একটা স্বাভাবিক প্রশ্ন একটা আমাদের মাথায় চলে আসে, সেটা হচ্ছে যে হোয়াটস নেক্সট, এরপর কি আছে। এরপর হামজা চৌধুরী আবারও আসবেন জুন মাসে। বাংলাদেশের প্রস্তুতি নিতে হবে জুন মাসে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপসের তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা খেলার জন্য, এবং সেখানে বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। ঘরের মাটিতেই বাংলাদেশ সেই ম্যাচটা খেলার সুযোগটা পাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি আছেন তাবিথ আওয়াল, তিনি জানিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামটাকে রেনোভেশনের যে কাজটা এখনো চলছে সেই কাজ শেষ হয়ে যাবে জুনের ভেতরেই, এবং জুন মাসের 10 তারিখে যে ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ খেলবে সেটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সেই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেটা একদিক থেকে খুব ভালো একটা ব্যাপার, কারণ ক্যাপাসিটির হিসেবে যদি ধরি, বাংলাদেশের যে ধরনের সমর্থকরা আসলে মাঠে এসে এখন খেলা দেখতে চান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডেফিনেটলি বড় একটা ক্যাপাসিটির ক্রাউডকে হোল্ড তারা করতে পারবে। এবং লেটস হোপ যে রেনোভেশনের কাজটা খুব ভালো হয়, যেন আমরা খুব ভালো কন্ডিশন আমাদের ফুটবলারদেরকে দিতে পারি এবং আতিথেয়তা দিতে পারি সিঙ্গাপুর দলটাকে। এবং হোয়াটস নেক্সট যে বিষয়টা আসছে সেই জায়গাটায় কেন এখনই চলে যাচ্ছি, কারণ একটু পেছনে ফিরে যদি তাকাই, আমরা যারা ফুটবল ফলো করি, বাংলাদেশের ফুটবল ছাড়াও পুরো ওয়ার্ল্ড ফুটবল যারা ফলো করছি, আমরা ইউরোপিয়ান ফুটবল থেকে শুরু করে সাউথ আমেরিকান ফুটবল, ওয়ার্ল্ড কাপে কারা কারা আসছেন, আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে 7টা দল ওয়ার্ল্ড কাপে চলে গেছে সরাসরি কোয়ালিফাই করে। বাংলাদেশের তো সেই জায়গায় 2026-এ আর কোনো সুযোগ নেই, আমরা সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো আগেই খেলে আগে বাদ পড়ে গিয়েছি। সুতরাং আমাদের নেক্সট টার্গেট যেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপস, সেখানে মূল পর্বে খেলার যেই চেষ্টা আমাদের করতে হবে, 2027-এ সৌদি আরবে হবে সেই টুর্নামেন্ট। সো সেইটারই আসলে আমরা এখন কোয়ালিফায়ার্সটা খেলছি। তো হোয়াটস নেক্সট এই কারণেই বলছি যে এখন সবাই আবার ক্লাব ফুটবলে ফিরে যাবেন। ক্লাব ফুটবলের খেলাগুলো শুরু হয়ে গেছে, গতকাল আমরা অলরেডি দেখছিলাম লা লিগার খেলা শুরু হয়ে গেছে, বার্সেলোনা ওসাসুনা ম্যাচ হয়ে গেছে, প্রিমিয়ার লিগও শুরু হয়ে যাবে এপ্রিলের 2 তারিখ, ঈদের ভেতরেই পড়বে ব্যাপারটা। তবে ইন্টারন্যাশনাল ফুটবলের নেক্সট যে ব্রেকটা আসবে সেটা কিন্তু আসবে পুরো মৌসুম, ক্লাব ফুটবল মৌসুম শেষ হওয়ার পর। তো জুনের 10 তারিখে সেই ম্যাচটা হবে বাংলাদেশ সিঙ্গাপুর। এবং এত আগে থেকে কেন আমরা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছি, বা এত আগে থেকেই কেন প্রস্তুতি নেওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, কারণটা আমি বলি। হাভিয়ার কাবরেরা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বা বাংলাদেশে যখন তিনি এসেছেন সেখানেও যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তখন তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ কিন্তু এখনো একটা খুব ভালো সম্ভাবনা রাখে এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর মূল পর্বে খেলার। এই যে গ্রুপ সিটা আছে, এই গ্রুপ সি থেকে টপ করতে হবে যদি আমরা এশিয়ান কোয়ালিফায়ার্স এর গন্ডিটা পেরিয়ে যেতে চাই, মূল পর্বে যদি যেতে চাই। এবং সেখানে সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া, এই 3টা দলের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে আমাদের 6টা ম্যাচ খেলতে হবে, যার মধ্যে আমরা ইন্ডিয়ার সঙ্গে একটা অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলেছি। অর্থাৎ আমাদের সামনে আছে 3টা হোম ম্যাচ, 2টা অ্যাওয়ে ম্যাচ, যেটা সিঙ্গাপুর এবং হংকং এ গিয়ে আমাদের খেলতে হবে। আর বাদ বাকি যে 3টা হোম ম্যাচ, সেখানে সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া আমাদের ঘরের মাটিতে এসে আমাদের সঙ্গে খেলে যাবে। তো এই বছরই কিন্তু আমরা সেই 3টা হোম ম্যাচের সুযোগ বোধহয় পেয়ে যেতে চলেছি। দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট গুলো কেমন হয়। তবে প্রস্তুতির যে জায়গাটা, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে একজন অরিজিন ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করেই যে সুফলটা পেয়ে গেছে, হামজা চৌধুরীর ইনক্লুশনের পরেই বাংলাদেশ ন্যাশনাল টিমের যেই আপগ্রেডেশনটা আমরা দেখেছি অন্তত একটা লেভেলে, যে আমরা ডমিনেট করেছি অ্যাওয়েতে গিয়ে ইন্ডিয়াকে, এবং শেষ কবে আমরা আসলে এই ধরনের ফুটবল খেলতে পেরেছি ইন্ডিয়ার সঙ্গে গিয়ে ডমিনেট করে, ডেসপাইট অল দ্য ইস্যুস, ডেসপাইট কাবরেরার ইনএবিলিটি টু গেট আউট অফ হিজ কমফোর্ট জোন, যেখানে তার পছন্দের খেলোয়াড়দেরকেই তিনি আসলে পিক করেছেন। এবং পছন্দ বলতে কোন একটা পার্টিকুলার ক্লাবের খেলোয়াড়দের প্রতি তার আলাদা একটা বায়াস আছে, সেটা অনেকে বলছেন। সেই বিষয়গুলোকেও যদি ছাপিয়ে যায়, তারপরেও কিন্তু বাংলাদেশ একটা ডমিনেন্ট পারফরমেন্স ইন্ডিয়াকে দিয়েছে। এবং আমরা যদি র্যাঙ্কিং এর দিকে তাকাই, 126 নাম্বার দল ইন্ডিয়া ছিল, 185 নাম্বার দল ছিল বাংলাদেশ। তফাৎটা কিন্তু বোঝাই যায়নি, উল্টো মনে হচ্ছিল বাংলাদেশই বোধহয় ইন্ডিয়ার চেয়ে হায়ার র্যাঙ্কড একটা দল, যে ধরনের ফুটবল আমরা আসলে খেলেছি সেদিন ইন্ডিয়ার সঙ্গে তাদের ঘরের মাটিতে। তো এটা কিন্তু আলাদা একটা উত্তেজনার পারদ সবার জন্য বাড়িয়ে দিচ্ছে। এবং এখান থেকে আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, যেটা কাবরেরা বলছেন, যে রিয়েলিস্টিক একটা চান্স আমাদের আছে কিনা এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর মূল পর্বে খেলার, এই গ্রুপের গ্রুপ টপ হওয়ার। তো এই গ্রুপ টপ হতে গেলে কিন্তু প্রতিপক্ষদের আমাদের হারাতে হবে, 3-3টা করে পয়েন্ট আমাদের তুলে নিতে হবে, হোম ম্যাচ 3টাই জিততে হবে, অ্যাওয়ে ম্যাচে গিয়েও আসলে জেতারই চেষ্টা করতে হবে, যেন আমরা এই গ্রুপের সবচেয়ে হাইয়েস্ট পজিশনে এসে শেষ করতে পারি। অন্য যে দুটো দল রয়েছে সিঙ্গাপুর এবং হংকং,
তাদের আসলে র্যাঙ্কিংটা কোথায় আছে, ফিফা র্যাঙ্কিংটা আমরা কিন্তু দেখছি যে সেই র্যাঙ্কিং এ হংকং রয়েছে 155 নাম্বার র্যাঙ্কিং এ, সিঙ্গাপুর রয়েছে 160 নাম্বার র্যাঙ্কিং এ। অর্থাৎ জুনের 10 তারিখ বাংলাদেশ যে হোম ম্যাচটা খেলবে সিঙ্গাপুরের এগেনস্টে, সেখানে কিন্তু তারা 160 র্যাঙ্কিং এর একটা দলের সঙ্গে খেলবে। আমাদের সঙ্গে তাদের তফাৎটা থাকছে তাইলে 25 র্যাঙ্কিং এর। অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে প্রায় 59 র্যাঙ্কিং এর একটা গ্যাপ ছিল, আমরা কিন্তু সেই গ্যাপটা ব্রিজ করে ফেলেছি মাত্র একজন অরিজিন ফুটবলারকে দলের সাথে রেখে। সো বোঝাই যাচ্ছে যে ড্রাস্টিক ইমপ্রুভমেন্টের স্কোপটা কিন্তু আছে, এবং রিয়েলিস্টিক স্কোপ। এমন না যে হাওয়ার উপরে আমরা চিন্তা করছি বা হাওয়ার মধ্যে ভাবছি যে দিবা স্বপ্ন দেখছি যে এটা সম্ভব, আসলেও কিন্তু সম্ভব। তো সেই সম্ভাবনাটাকে জিইয়ে রাখার জন্য আসলে কি প্রস্তুতি নিতে হবে। সিঙ্গাপুর যেহেতু 160 নাম্বার র্যাঙ্কিং এর দল, আমার মনে হয় বাংলাদেশের ম্যাচটা যদি তারা ফলো করে এবং সেটা যদি তারা অ্যানালাইজ করে, তারা বুঝতে পারবে যে খুব শক্ত একটা প্রতিপক্ষের বিরুদ্ধে তারা খেলতে আসছে এবং বাংলাদেশ জেতার জন্য সেই ম্যাচটা খেলতে নামবে। সুতরাং সিঙ্গাপুরও বেশ আমার মনে হয় নার্ভাস হয়েই বাংলাদেশে আসবে খেলতে। তো এই বিষয়গুলো বাংলাদেশকে আসলে কনসিডার করতে হবে। এবং হামজা চৌধুরী, যেটা আবার বলছি, যে অরিজিন ফুটবলারদেরকে আমরা যত বেশি পারি দলে সংযুক্ত করব, কারণ প্রসেসটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ শুরুর দিকে একটা ইগনিশন পয়েন্ট প্রয়োজন হয় না, আপনি যখন ধরেন আগুন ধরানোর চেষ্টা করছেন, হ্যাঁ, আপনার ইগনিশন পয়েন্টটা ক্রস করে যাওয়ার পরে কিন্তু আগুনটা বেরিয়ে আসে। তার আগ পর্যন্ত অনেক কষ্ট করতে হয়, অনেক সময় মনে হয় যে না, আগুনটা ধরবে কি ধরবে না, পাথরে পাথর ঘষছেন, আগুন ধরছে না। এখন কিন্তু আগুনটা ধরে গেছে, অর্থাৎ ইগনিশন পয়েন্ট পেরিয়ে গেছি আমরা। হামজা চৌধুরী অলরেডি এসে পড়েছেন। অরিজিন ফুটবলারদের ইনফ্লোটা বাংলাদেশ ফুটবলে আসা শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে তাদেরও একটা ইতিবাচক মানসিকতা আছে, তারা এই ধরনের প্লেয়ারদের ইনভাইট করতে চান। বেশ কিছু ফুটবলারের নাম আমরা শুনছি রিউমার মিলে এই মুহূর্তে 5-6 জন 7 জন অরিজিন ফুটবলার তারা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। তো ওই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু এখন এপ্রিল মাস শুরু হবে, মার্চ শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মে এই 2 মাসের ভেতরে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বাংলাদেশের ন্যাশনাল টিমের যে হেড কোচ, সেই সেট আপটা, টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু স্কাউট করে এই অরিজিন প্লেয়ারদেরকে যদি আনার সুযোগ পায় বা তাদের সঙ্গে যদি কথা বলার সুযোগ পায়, তাহলে কিন্তু জুন মাসের মধ্যে আবারও সেই ধরনের একটা ক্যাম্প করে তাদেরকে এনে দলের সঙ্গে ইন্টিগ্রেট করার একটা স্কোপ কিন্তু বাংলাদেশ পাবে। সেই সুযোগটা আমার মনে হয় নেওয়া উচিত। এবং এখন যেই ধরনের ইন্টারেস্ট লেভেল গ্রো করেছে ফুটবলের প্রতি বাংলাদেশের সমর্থকদেরও, তারাও কিন্তু আলাদা করে চোখ রাখবেন। প্রতি মুহূর্তে তারা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবেন ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, যেন এই ধরনের খেলোয়াড়দেরকে আমরা এবার নিয়ে আসতে পারি এবং দলটাকে আরো শক্তিশালী বানাতে পারি। মূল সমস্যাটা কোথায় দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে? গোল স্কোরিং এ। তো সেই গোল স্কোরিং এর জায়গাটা কাভার আপ করার জন্য, ফিল আপ করার জন্য কাদেরকে আনা প্রয়োজন, কাদেরকে আমাদের এই দলের সঙ্গে ইন্টিগ্রেট করতে হবে, সেই ধরনের ফুটবলার কিন্তু আমাদের স্কাউট করা প্রয়োজন। তো লেটস সি শেষ পর্যন্ত হোয়াটস নেক্সট। ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং। সামনের 2 মাস বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ইম্পর্টেন্ট 2 মাস, কারণ এই যে প্রিপারেশনের সময়টা আমরা পাচ্ছি, এই যে একটা আহ, আহ, মানে প্রোগ্রেসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই প্রোগ্রেসের ধারাটা বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন আমার মনে হয় এখন থেকে স্টেপগুলো নেওয়া শুরু করতে হবে। এবং যারা সমর্থকরা আছি, আমাদের সেই চাপটা প্রয়োগ করতে হবে, কনস্ট্যান্টলি সেই চাপটা প্রয়োগ করতে হবে, যেন ফুটবল ফেডারেশন কোনোভাবে গা ছাড়া না দেন। যে টিম ম্যানেজমেন্ট আছে সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের, তারাও যেন গা ছাড়া না দেন। যে যে প্রস্তুতি আমাদের দরকার জুনের 10 তারিখে সিঙ্গাপুরকে হারানোর জন্য, সেই পুরোপুরি প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সেই সুযোগটা আমাদের অবশ্যই তৈরি করতে হবে। তাহলেই আসলে হামজার আশাটা সার্থক, কিংবা এই অরিজিন ফুটবলার যে এখন ইন্টারেস্ট দেখাচ্ছেন বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার জন্য বা ন্যাশনাল টিমে খেলার জন্য, সেই ব্যাপারটা কিন্তু সার্থক হবে। এবং আমরা, আমার মনে হয়, খুব জলদি র্যাঙ্কিং এ উপরের দিকে যেতে থাকবো। এবং যেই সম্ভাবনাটা আছে রিয়ালিস্টিক্যালি আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর মূল পর্বে খেলবো কি খেলবো না, আমার তো মনে হচ্ছে এইবার খুব ভালো একটা সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা আমাদের লুফে নেওয়া উচিত। একটা জয় আগে বের করে নিয়ে আসা উচিত সিঙ্গাপুরের বিরুদ্ধে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। এখন কাবরেরা ততদিন পর্যন্ত থাকেন কিনা আমি জানি না, সেখানেও একটা সিদ্ধান্তের ব্যাপার থাকতে পারে। যদি ফুটবল ফেডারেশন মনে করে যে তাকে রিপ্লেস করে এমন কাউকে নিয়ে আসবেন যাকে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপস এর ক্যাম্পেইনটা তারা কমপ্লিট করবেন, সেটাও কিন্তু একটা চিন্তার খোরাক হতে পারে এই 2 মাসের মধ্যে। দেখা যাক শেষ পর্যন্ত পানিটা আসলে কোথায় গিয়ে গড়ায়। তবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে আছে। জুনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেই পারছি না, সিঙ্গাপুরের ম্যাচটার জন্য আমরা অপেক্ষা করতেই পারছি না। আবারও দেখতে চাই লাল সবুজের বাংলাদেশ, তারা যেন মাঠ দাপাতে পারে অন্তত ফুটবলের ময়দানে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।